খবরের শুরুতেই থাকছে হেডলাইন্স। শক্তি বাড়িয়ে রুদ্রমূর্তিতে স্থলভাগের দিকে ধেয়ে আসছে নিম্নচাপ, প্রবল দুর্যোগ। পরীক্ষা দেব না, শুক্রে অর্ধনগ্ন মিছিল চাকরিহারা শিক্ষকদের। মিছিলে গদা হাতে অনুব্রতর দাপট। ক্ষমতা নিয়ে প্রশ্ন তুললেন কাজল শেখ। বীরভূমে দুই নেতার দ্বন্দ্ব। মোদি মহাসমুদ্র, গঙ্গা আর মমতা কালীঘাটের নালা। প্রধানমন্ত্রীকে ব্যক্তিগত আক্রমণের পাল্টা জবাব শুভেন্দুর। নিজের স্ত্রীকে কেন সিঁদুর দিচ্ছেন না? অপারেশন সিঁদুর নিয়ে মোদিকে ব্যক্তিগত আক্রমণ মমতার, উঠল সমালোচনার ঝড়। আমাকে তো আমন্ত্রণ জানানো হয়নি, মোদির সভায় অনুপস্থিতি নিয়ে মন্তব্য দিলীপের। ভোটমুখী বিহারে জনকল্যাণের জোয়ার, দুদিনের সফরে একাধিক প্রকল্পের শিলান্যাস মোদির। এসএসসির চাকরিহারা শিক্ষকের হার্ট অ্যাটাকে মৃত্যু, শোকের ছায়া শিক্ষক মহলে। বাংলায় রাষ্ট্রপতি শাসনে ভোট, আবার হারাবো মমতাকে পাল্টা চ্যালেঞ্জ শুভেন্দুর। ট্যাংরাকাণ্ডের ৯৯ দিনের মাথায় প্রসূন ও প্রণয়ের বিরুদ্ধে চার্জশিট পেশ, সাক্ষীদের তালিকায় নাবালক সন্তান। এফআইআরের বিনিময়ে ৫,০০০ টাকা ঘুষ, অনুব্রতর নিশানায় বোলপুরের আইসি। আসছি বিস্তারিত খবরে। এসএসসি নিয়োগ দুর্নীতির জেরে চাকরি হারানো শিক্ষকদের তালিকায় আরও এক মর্মান্তিক মৃত্যু। হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারালেন অমুইপাড়া উদ্বাস্তু বিদ্যাপীঠের শিক্ষক প্রবীণ কর্মকার। চাকরিহারাদের দাবি, চিকিৎসার অক্ষমতা, মানসিক চাপ এবং সরকারের সিদ্ধান্তের প্রেক্ষিতে দুশ্চিন্তাই তার মৃত্যুর মূল কারণ। প্রবীণবাবু মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের হরিদাসনগরের বাসিন্দা ছিলেন। ২০১৬ সালের এসএসসি নিয়োগের মাধ্যমে শিক্ষক পদে নিযুক্ত হয়েছিলেন তিনি। কিন্তু সুপ্রিম কোর্টের রায়ে বাতিল হল প্রায় ২৬,০০০ শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি। সেই তালিকাতেই ছিলেন প্রবীণ। চাকরি হারানোর পর থেকে প্রতিবাদ আন্দোলনে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন তিনি। চাকরিহারাদের তরফে এক প্রেস বিবৃতিতে দাবি করা হয়েছে, প্রবীণ কর্মকারের দুটি কিডনিতেই সমস্যা ছিল, কিন্তু চাকরি না থাকায় চিকিৎসা নিয়ে দুশ্চিন্তায় ভুগছিলেন। তার উপর মুখ্যমন্ত্রীর ৩০ মের মধ্যে পুনর্নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়ার ঘোষণা এবং নতুন করে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত তাকে মানসিকভাবে আরও বিপর্যস্ত করে তুলল। এই যন্ত্রণাই তার মৃত্যু ত্বরান্বিত করল। চাকরিহারাদের অভিযোগ, যোগ্য প্রার্থীদের পুনরায় পরীক্ষা দিতে বাধ্য করার সিদ্ধান্ত চূড়ান্ত অবমাননাকর। এতদিন শিক্ষকতা করে যাওয়ার পরও নতুন করে পরীক্ষা, তাও এখনও অনিশ্চয়তার মধ্যে। এই চাপ সহ্য করতে না পেরেই প্রবীণ অসুস্থ হয়ে পড়লেন। বুধবার অসুস্থ হয়ে পড়ার পর বৃহস্পতিবার স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করলেন। এই ঘটনার পর গোটা রাজ্যের চাকরিহারা শিক্ষকরা গভীর শোক ও ক্ষোভে মুখর হলেন। তারা দাবি তুললেন, রাজ্য সরকার যেন অবিলম্বে। মোদি বাংলায় পা রাখতেই সরগরম রাজ্য রাজনীতি। ২৬-এর বিধানসভা নির্বাচনের আগে আলিপুরদুয়ারে মোদির হাইভোল্টেজ জনসভায় রীতিমতো জনজোয়ার। সেখান থেকে একাধিক ইস্যুতে মমতা সরকারকে জোরালো আক্রমণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, যদিও তাতে কোনো ব্যক্তিগত আক্রমণ ছিল না। এদিকে এর পাল্টা বলতে গিয়ে দেশের প্রধানমন্ত্রীকে ব্যক্তিগত আক্রমণ করে বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যা নিয়ে এই মুহূর্তে আরও গরম রাজনীতির ময়দান। অপারেশন সিঁদুর ইস্যুতে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, প্রত্যেক মহিলার সম্মান আছে, স্বামীর থেকে সিঁদুর গ্রহণ করেন তারা। প্রধানমন্ত্রী এমনভাবে কথা বলছেন, আপনি সকলের স্বামী নন। সবার আগে নিজের স্ত্রীকে কেন সিঁদুর দিচ্ছেন না? সব রাজনৈতিক দল, বিজেপি বিরোধী শিবিরের প্রতিনিধিরা যখন বিদেশে দেশের হয়ে গলা ফাটছেন, সেই সময় নির্বাচনের রাজনীতি করছেন মোদি। প্রধানমন্ত্রীকে এভাবে ব্যক্তিগত আক্রমণ করায় পাল্টা দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মমতা প্রসঙ্গে শুভেন্দু বলেন, উনি পুরোপুরি অসামাজিক। উনি মহিলাদের অপমান করছেন, কারণ উনি তো সিঁদুর মুছতে ভালোবাসেন। হরগোবিন্দ দাস, চন্দন দাসের সিঁদুর তো উনিই মুছেছেন। মোদিজির সঙ্গে ওনাকে লড়তে হবে না, ওনাকে তো আমিই লড়ে হারিয়ে দিয়েছি, আবার ২৬-এ হারাবো। উনি কার সঙ্গে কার তুলনা করছেন? মোদিজির সঙ্গে কি লড়বেন? উনি মহাসমুদ্র গঙ্গা, আর উনি তো কালীঘাটের নালা। কার সঙ্গে কার তুলনা? প্রধানমন্ত্রীকে ব্যক্তিগত আক্রমণ প্রসঙ্গে শুভেন্দু বলেন, উনি এই লেভেলে আক্রমণ করলে দীপক ঘোষের বইতে চাপিয়ে বের হবে। আমি ওনাকে সাবধান করছি। এর উত্তর বাংলার মানুষ দেবেন বলেও হুঙ্কার করেন শুভেন্দু। এদিন সাংবাদিক বৈঠক থেকে মমতা বলেন, পারলে কালকেই নির্বাচন করুন। সেই ইস্যুতে শুভেন্দু বলেন, রাষ্ট্রপতি শাসনে নির্বাচন হলে উনি ২০০ সিটে হারবেন, উনি থার্ড হবেন।
অন্যরা দ্বিতীয় হবে। বিজেপি বিধায়ক আরও বলেন, আগামী বছর এই সময় উনি মুখ্যমন্ত্রী থাকবেন না। ২৬ সালে ওনাকে বাংলার মানুষ প্রাক্তন করে দেবেন। বঙ্গোপসাগরের নিম্নচাপ শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়ে ক্রমশ ধেয়ে আসছে স্থলভাগের দিকে, যার জেরে দক্ষিণ ২৪ পরগনা জেলা জুড়ে প্রবল দুর্যোগের সতর্কতা জারি করা হয়েছে। সুন্দরবনের উপকূলে নদী ও সমুদ্রের জলোচ্ছ্বাস দেখা দিতে পারে। আজ জেলা জুড়ে কমলা সতর্কতা জারি রয়েছে। নিম্নচাপের জেরে রাত থেকে টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণ ২৪ পরগনা জুড়ে। আকাশ কালো মেঘে ছেয়ে আছে। জেলার সুন্দরবন উপকূলে বৃষ্টির তীব্রতা বেশি। উপকূলে দমকা বাতাস বইছে। আজ দিনভর জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। জেলায় সর্বোচ্চ ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে অমাবস্যার কোটালের প্রভাবে সুন্দরবনের নদী ও সমুদ্রের জলস্তর বৃদ্ধি পেয়েছে কয়েক গুণ। ইতিমধ্যে সুন্দরবনের গঙ্গাসাগর, মৌসুনী, ফ্রেজারগঞ্জ, নামখানা, পাথর প্রতিমা, গোসাবা, কুলতলির বেশ কিছু বেহাল বাঁধ দিয়ে নোনা জল লোকালয়ে ঢুকতে শুরু করেছে। টানা বৃষ্টিতে মাটির বাঁধগুলোর সঙ্গীন অবস্থা। জলোচ্ছ্বাসের জেরে যে কোনো সময় বড়সড় ধস নামতে পারে। যুদ্ধকালীন তৎপরতায় একাধিক জায়গায় চলছে বাঁধ মেরামতের কাজ। জেলা প্রশাসন দুর্যোগ মোকাবিলায় সব রকম প্রস্তুতি সেরে রেখেছে। জেলা, মহকুমা ও ব্লকে কন্ট্রোল রুম খোলা হয়েছে। সিভিল ডিফেন্সের কর্মীরা মোতায়েন আছে দুর্গত এলাকায়। ব্লকে শুকনো খাবার, জলের পাউচ মজুত করা হয়েছে। প্রয়োজনে দুর্গত এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে তুলে নিয়ে যাওয়া হবে। পরিস্থিতির অবনতি হলে জেলার ফেরি পরিষেবা বন্ধ করে দেওয়া হতে পারে। চাকরিহারাদের পক্ষে চিন্ময় মণ্ডল জানিয়েছেন এক শিক্ষকের মৃত্যু সংবাদের কথাও। তিনি জানিয়েছেন, গত কয়েকদিন ধরে ওই শিক্ষক দুশ্চিন্তার মধ্যে ছিলেন। তিনি জিয়াগঞ্জের একজন শিক্ষক, ইংরেজির শিক্ষক। তিনি পরলোক গমন করেছেন। তিনি আমাদের একজন সহযোদ্ধা ছিলেন। তিনি অবশ্যই রোগে ভুগছিলেন, কিন্তু গত কয়েকদিন ধরে তিনি দুশ্চিন্তার মধ্যে ছিলেন। প্যানেলটা বাতিল হয়েছে ও দুর্নীতির কারণে চাকরিটা গিয়েছে। তিনি আর সহ্য করতে পারেননি। তিনি আরও বলেন, আমরা এটা জানাতে পারি যে মাননীয় মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠক করে দুদিন আগে ঘোষণা করেছেন যে নতুন পরীক্ষা হবে। একজন রাজ্যের মুখ্যমন্ত্রী জানেন যে কত বড় দুর্নীতি হয়েছে, যার জন্য আমাদের রাস্তায় বসে থাকতে হচ্ছে, ঘুমোতে হচ্ছে, কোর্টের দরজা খটখট করতে হচ্ছে। আইনি লড়াইয়ের মাধ্যমে পরীক্ষা না দিয়ে কিভাবে যোগ্যদের পুনরায় বহাল করা যায়, এই ব্যবস্থা সরকারকে করতে হবে। 10 বছর পরে এসে সেই মানসিক অবস্থা থাকে না যে স্কুলের বাচ্চাদের পড়ানোর বিষয়বস্তু একরকম আর প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসার বিষয়বস্তু অন্যরকম। সেটা সবাই পারবে এমনটা নয়। কারোর বয়স হয়েছে, কেউ হার্টের রোগে আক্রান্ত, অনেকে আছে ব্রেন স্ট্রোকে আক্রান্ত। তারা কিভাবে পরীক্ষা দেবেন? তারা যদি পরীক্ষার দিন হাজির থাকতে না পারেন, তাহলে চাকরির কি হবে? তার দায় কে নেবে? আমরা দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী বলছেন যারা চাকরির পরীক্ষায় বসতে পারবে না, যাদের টাকা ফেরত দেওয়ার কথা বলা হয়েছে, তাদের অন্য বিভাগে চাকরি দেওয়া হবে। যারা দুর্নীতির সঙ্গে যুক্ত তাদের নিশ্চয়তা এলো। আর আমরা যারা যোগ্য, আমরা অনিশ্চয়তার অন্ধকারে থাকলাম। এমন এক রাজ্যে বাস করছি যেখানে টাকা দিয়ে চাকরি পাওয়াদের ক্ষেত্রে একটু বেশি সহৃদয় হয়ে যাচ্ছেন। আর যারা যোগ্য 240 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করেছিলাম বলে অনিশ্চয়তার অন্ধকারেই রাখা হচ্ছে। তিনি বলেন, আমরা এর বিরুদ্ধে কাল 30শে মে শিয়ালদা থেকে মহামিছিল করব। দাবি থাকবে নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ। পরীক্ষায় বসা নয়, পরীক্ষা ছাড়া যোগ্য যারা, তাদের চাকরিতে পুনরায় বহাল করা যায়, তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী কি পদক্ষেপ নিচ্ছেন, কমিশন নেবে, রাজ্য সরকার নেবে। কালকের মিছিল হবে অর্ধনগ্ন মিছিল। শিক্ষক শিক্ষাকর্মীরা অর্ধনগ্ন অবস্থায় মিছিল করবেন। তার একটাই কারণ, সরকারের দুর্নীতি, কমিশনের দুর্নীতি এই শিক্ষা ব্যবস্থাকে, যোগ্য চাকরিহারাদের আজকে নগ্ন করে ছেড়ে দিয়েছে। ন্যায্য বিচার পায়নি। একজনও যদি বঞ্চিত হয় তবে আরও কঠোর পদক্ষেপ নে। 3 দিনে 3টি মিছিল শেষ। তবুও বীরভূমে কমল না কাজল কেষ্ট সংঘাত। বরং ওই জেলায় তৃণমূলের এই 2 শীর্ষ নেতৃত্বের মধ্যে দূরত্ব আরও বৃদ্ধি পেয়েছে বলেই মনে করছে রাজনৈতিক মহল। শুধু তাই নয়, মিছিলে অনুব্রতর হাতে থাকা গদারও সমালোচনা করতে দেখা গেল কাজল শেখকে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে মিছিলে অনুব্রতর এক অনুগামীকে গদা হাতে রাখা গেল। পরে ওই গদাটি নিজের হাতে তুলে নেন অনুব্রত। তারপরেই তিনি জানান সংকটমোচন ওই গদাটি পাঠিয়েছেন। এদিকে বীরভূমে তার দল এবং পদ নিয়ে অনুব্রতকে প্রশ্ন করা হলে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তিনি জানান, জো হোগা দেখা যায়গা।
এমতাবস্থায় অনুব্রতর হাতে থাকা গদার প্রসঙ্গে কাজল শেখকে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমি দেখতে পাইনি। গদা কে দিয়েছে, কোথা থেকে দেওয়া হলো এবং গদা হাতে করে নিয়ে যাওয়ার মতো ক্ষমতা তার আছে কিনা সেই বিষয়ে সংশয় আছে, দেখতে হবে। উল্লেখযোগ্য যে ইতিমধ্যেই অনুব্রত মণ্ডল বীরভূমে জেলা সভাপতি পদ হারিয়েছেন। 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে তাকে রাখা হয়েছে কোর কমিটিতে। যদিও কোর কমিটির ওই তালিকা প্রকাশের আগেই বীরভূমের 3টি মহকুমায় মহামিছিলের ডাক দিয়েছিলেন অনুব্রত। এদিকে ওই মিছিলের বিরোধিতা করে সরব হয়েছিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। তবে ওই বিষয়টিতে পরবর্তীকালে হস্তক্ষেপ করেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেই কোর কমিটি অনুব্রতর ওই কর্মসূচিতে সিলমোহর দেয়। তবে মহামিছিলে অনুব্রত এবং কাজল দুজনেই উপস্থিত থাকলেও তারা পৃথক পৃথক গাড়িতে ছিলেন, যেখানে তাদের অনুরাগীদের দেখা গেল। এদিকে তৃতীয় দিনের মিছিল শেষেও মঞ্চে ওঠেননি অনুব্রত, বরং মিছিলের পরে সিউড়ি জেলা কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি স্পষ্ট জানিয়ে দেন, 3 দিনের মিছিল সফল হয়েছে। প্রচুর মানুষ ছিল, তৃণমূল কর্মীরা হলেন মাগুর ও চ্যাংমাছ। তারা পালাতে জানে না, মরতেও জানে না, যখন প্রয়োজন হয় ঠিক বেরিয়ে পড়ে। এই লোক মমতা বন্দ্যোপাধ্যায়ের লোক। অপারেশন সিঁদুরের পর আর বিধানসভা নির্বাচনের আগে এই প্রথম বঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আলিপুরদুয়ারের জনসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিশানায় তৃণমূল সরকারের দুর্নীতি, মালদা মুর্শিদাবাদ ইস্যু। পাশাপাশি অপারেশন সিঁদুর নিয়ে গর্ব করতে শোনা গেল প্রধানমন্ত্রীকে। দেশবাসীর উদ্দেশ্যে নমো বললেন, অপারেশন সিঁদুর এখনও শেষ হয়নি। এদিনের জনসভা থেকে অপারেশন সিঁদুর এর প্রসঙ্গ তোলায় রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রীর সভা থেকে উঠল অপারেশন বেঙ্গলের ডাক। এই নিয়েই এবার জ্বলে উঠলেন মমতা। মোদীকে আক্রমণ করতে গিয়ে তুললেন তার ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন। ফোঁস করে মুখ্যমন্ত্রী বললেন, প্রত্যেক মহিলার সম্মান আছে, স্বামীর থেকে সিঁদুর গ্রহণ করেন তারা। প্রধানমন্ত্রী এমনভাবে কথা বলছেন, আপনি সকলের স্বামী নন। সবার আগে নিজের স্ত্রীকে কেন সিঁদুর দিচ্ছেন না? সব রাজনৈতিক দল, বিজেপি বিরোধী শিবিরের প্রতিনিধিরা যখন বিদেশে দেশের হয়ে গলা ফাটাচ্ছেন, সেই সময় নির্বাচনের রাজনীতি করছেন মোদী। এই ভাষাতেই মোদীকে আক্রমণ মমতার। কেবল এখানেই থেমে থাকলেন না মমতা। তিনি বললেন, অত্যন্ত দুঃখের সঙ্গে একথা বলতে হচ্ছে, এসবে যাওয়া উচিত নয়, কিন্তু আপনি বাধ্য করছেন। অপারেশন সিঁদুরের পর অপারেশন বেঙ্গলের কথা বলেই মুখ খুলতে বাধ্য করছেন। যেভাবে মমতা এদিন প্রধানমন্ত্রীকে ব্যক্তিগত আক্রমণ করেছেন, তা নিয়ে জোর সমালোচনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। এখন মুখ্যমন্ত্রী হয়ে কিভাবে তিনি প্রধানমন্ত্রীকে এমন ব্যক্তিগত আক্রমণ করলেন, সেই নিয়ে শুরু হলো চর্চা। এদিন সাংবাদিক বৈঠক থেকে এতদিনেও কেন জঙ্গিরা গ্রেপ্তার হল না, সেই নিয়ে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী। বললেন, এতই যদি সত্যবাদী হন, বনেদের সিঁদুর কাড়ল যারা, তাদের ধরতে পেরেছেন, তাদের মারতে পারলেন। এত বড় নেতা আপনি যে আমেরিকার কথায় 1 সেকেন্ডে চুপ হয়ে গেলেন। আবার বলছেন দেশ রক্ষা করবেন। আপনি না সাচ্ছা না আচ্ছা, আমরা সব জানি। বাংলায় এলেন, সভা করে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেই সভাতেই দেখা গেল না দিলীপ ঘোষকে। এমন ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠল, যা শুনে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে দিলীপ ঘোষের জবাব, আমাকে তো আমন্ত্রণ জানানো হয়নি। বৃহস্পতিবার আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে জনসভা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গা সহ আরও অনেকে। তবে সেখানে দিলীপ ঘোষকে দেখা গেল না। প্রসঙ্গত, 2014 সাল পরবর্তী বঙ্গ রাজনীতিতে অন্যতম চর্চিত নাম দিলীপ ঘোষ। এমনকি বিজেপি নিয়ে যে কোনো আলোচনায় তার নাম আসবেই। তার সভাপতিত্বে বিজেপি প্রথমবার রাজ্য বিধানসভায় 3টি আসন জিতল, ভোট শতাংশ বৃদ্ধি পেল। সেখান থেকে 2019 সালের লোকসভা নির্বাচনে 18 আসন জিতে সকলকে চমকে দিল গেরুয়া শিবির। 2 বছর পর 2021-এর বিধানসভা নির্বাচনে অবশ্য সেই সাফল্য এলো না। তবে 77 আসন জিতে বিজেপি প্রথমবার বাংলায় প্রধান বিরোধী দল হল। 2021-এর মাঝামাঝি তাকে সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হলো, করা হলো জাতীয় সহ সভাপতি। 2024 সালের ভোটে তিনি হেরে গেলেন। যদিও বঙ্গ রাজনীতিতে থেকে তিনি হারিয়ে যাননি, বরং দলের সব কর্মসূচিতে তাকে দেখা গিয়েছে। কিন্তু গত মাসে দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের দিন সেখানে হাজির হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাতের পর থেকেই নতুন বিতর্কে জড়িয়েছেন দিলীপ।
প্রশ্ন উঠছে, সেই কারণেই কি দিলীপ ঘোষকে এদিন দেখা গেল না প্রধানমন্ত্রীর সভার মঞ্চে? এই বিষয়টি নিয়ে ইটিভি ভারতের তরফে যোগাযোগ করা হল বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতির সঙ্গে। উত্তরে তিনি বললেন, আমি যখন পদাধিকারী ছিলাম তখন যেতাম, এখন আর নেই, তাই আমন্ত্রণও জানানো হয়নি। দিলীপ ঘোষ আরও বললেন, আমি পদাধিকারী নই, তাই আমাকে আমন্ত্রণ জানাবে কেন? যারা পদাধিকারী তারা আজ গিয়েছিলেন। কলকাতায় প্রধানমন্ত্রীর যদি কোনো সভা হয় তখন যাব। আমি যখন রাজ্য সভাপতি ছিলাম তখন যেতাম, কিন্তু এখন আমি কোনো দায়িত্বে নেই, আমি সাধারণ এক কর্মী। এই বিষয়ে তিনি আরও এক প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহার না যাওয়ার উদাহরণ দিলেন। পাশাপাশি তিনি বিজেপির অন্দরে কোনো ঠাসা এমন জল্পনা উড়িয়ে দিয়েছেন দিলীপ ঘোষ। উল্লেখ্য, আগামী 31শে মে রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে 10,000 নেতা কর্মী সমর্থকদের নিয়ে তার সভা করার কথা রয়েছে। তাহলে কি সেখানে থাকছেন দিলীপ ঘোষ? এই বিষয়ে তিনি বললেন, আগে অমিত শাহর সভা হোক, তখন দেখা যাবে। তবে এদিন সকালে আলিপুরদুয়ারে যাওয়ার সময় দিলীপ ঘোষের সভায় না যাওয়া নিয়ে মুখ খুলেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই বিষয়ে কোনো মন্তব্য করবেন না বলেই জানিয়েছিলেন। তবে তিনি একথাও জানান যে প্রধানমন্ত্রীর সভার আয়োজক আলিপুরদুয়ার বিজেপি, তাই তারা বলতে পারবেন কাকে আমন্ত্রণ জানিয়েছে বা কাকে জানায়নি। ভোটমুখী বিহারে পটনা বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই টার্মিনালের জন্য 1,200 কোটি টাকা খরচ হয়েছে। এছাড়া বিহতা বিমানবন্দরের নতুন সিভিল কনক্লেভের ভিত্তিপ্রস্তরও স্থাপন করলেন তিনি। সরকারি সূত্রে খবর, এই কাজ করতে 1,410 কোটি টাকা খরচ হবে। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ারে বক্তৃতা করার পর সেখান থেকে বিহারে এলেন প্রধানমন্ত্রী। পটনা বিমানবন্দরে একটি অনুষ্ঠানে তিনি এই প্রজেক্টগুলোর উদ্বোধন করলেন। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, তার সঙ্গে ছিলেন 2 উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী এবং বিজয় কুমার সিনহা। পটনার জয়প্রকাশ নারায়ণ আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন টার্মিনালের আয়তন 65,150 স্কোয়ার মিটার। আন্তর্জাতিক মানের ব্যবস্থা সম্পন্ন এই টার্মিনাল দিয়ে দিনের ব্যস্ত সময়ে 3,000 যাত্রী যাতায়াত করতে পারবেন। বার্ষিক যাত্রী সংখ্যা 1 কোটি। টার্মিনাল ভবনটিতে রাজ্যের নিজস্ব মিথিলা শিল্পের অঙ্কন সজ্জায় সজ্জিত করা হয়েছে। অন্যদিকে 68,000 স্কোয়ার মিটার জায়গা নিয়ে গড়ে উঠল বিহতা বিমানবন্দরের প্রস্তাবিত টার্মিনাল। ব্যস্ত সময়ে এই টার্মিনাল দিয়ে 3,000 যাত্রী একসঙ্গে যাতায়াত করতে পারবেন। 2047 সাল পর্যন্ত প্রতি বছর 50 লক্ষ যাত্রীর ভার নিতে পারবে এই টার্মিনাল। চলতি বছরের শেষেই বিহারে বিধানসভা নির্বাচন। এই আবহে দুদিনের সফরে বিহারে এসেছেন প্রধানমন্ত্রী মোদী। শুক্রবার সকাল 10টায় তিনি রোথাসের বিক্রমগঞ্জে 50,000 কোটি টাকারও বেশি অর্থমূল্যের একাধিক প্রজেক্টের শিলান্যাস করবেন। এর মধ্যে অন্যতম ঔরঙ্গাবাদের নবীনগরের সুপার থার্মাল পাওয়ার প্রজেক্ট। পটনা আরা সাসারাম এবং বারাণসী রাঁচি কলকাতা হাইওয়ের মতো গুরুত্বপূর্ণ সড়ক নির্মাণ প্রজেক্টের শিলান্যাস করবেন তিনি। এছাড়া পটনার মধ্যে দিয়ে বয়ে চলা গঙ্গা নদীর ওপর সেতু নির্মাণেরও শিলান্যাস করবেন তিনি। আগামীকাল বিক্রমগঞ্জে একটি সভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী মোদী। এরপর নবীনগরে 29,947.1 কোটি টাকার সুপার থার্মাল পাওয়ার প্রজেক্টের শিলান্যাস করবেন তিনি। এই প্রজেক্ট তৈরি হলে বিহার 1,500 মেগাওয়াট বিদ্যুৎ পাবে এবং বিদ্যুৎ উৎপাদনে স্বনির্ভর হয়ে উঠবে। পটনা আরা সাসারাম সড়ক নির্মাণে 3,721 কোটি টাকা ব্যয় হবে। বিহারের বক্সার এবং উত্তরপ্রদেশের ভারৌলির মধ্যে একটি সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। বিহার থেকে উত্তরপ্রদেশে গঙ্গা নদীর ওপর এই সেতুটি 3.2 কিলোমিটার দীর্ঘ হবে। এর জন্য প্রায় 368 কোটি টাকা খরচ হবে। আসন্ন বিধানসভা ভোট ঘিরে বিহারের রাজনীতি সরগরম। এর মধ্যে চলতি বছরে এই নিয়ে 3 বার বিহার সফরে এলেন প্রধানমন্ত্রী মোদী। এর আগে ফেব্রুয়ারিতে এবং তারপর এপ্রিলে পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পরপরই মধুবনীর সভায় বক্তৃতা করেছিলেন। সেখান থেকে তিনি জঙ্গিদের খতম করার কথা প্রথম ঘোষণা করলেন। বৃহস্পতিবার আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রীর জনসভা থেকে কার্যত রাজ্যের বিধানসভা নির্বাচনের দামামা বাজল। সেই সভা থেকে প্রধানমন্ত্রী রাজ্য সরকার ও তৃণমূলকে নানা ইস্যুতে আক্রমণ শানান। সভায় বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার অপারেশন পশ্চিমবঙ্গ এর কথা বলেন। মোদীজির নেতৃত্বে বিজেপি নেতারা এই অপারেশন পশ্চিমবঙ্গ করবে বলেও উল্লেখ করেন সুকান্ত। আর বিজেপির রাজ্য সভাপতির এই মন্তব্যের তীব্র নিন্দা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বাংলার মুখ্যমন্ত্রী বলেন, অপারেশন সিঁদুর নামটি রাজনৈতিকভাবে দেওয়া হয়েছিল। সমস্ত বিরোধী দল ঐক্যবদ্ধ এবং বিশ্বের কাছে পৌঁছাচ্ছে এবং সেই সময় রাজনৈতিক হোলি খেলা হচ্ছে। প্রধানমন্ত্রী যা বলেছেন তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। সমস্ত রাজনৈতিক দল দেশের স্বার্থ রক্ষার জন্য বিশ্বজুড়ে ঘুরছে। তারা অপারেশন বেঙ্গল করার চেষ্টা করছে। আমি তাদের চ্যালেঞ্জ জানাই, আগামীকাল নির্বাচন ডাকুন। তিনি কিভাবে অপারেশন বেঙ্গল বলার সাহস পান? যদি তাই হয় তাহলে আগামীকাল নির্বাচন ডাকুন, আমরা প্রস্তুত। অভিষেক বন্দ্যোপাধ্যায়ও দেশের পক্ষে আওয়াজ তুলছেন, আর প্রধানমন্ত্রী আমাদের সরকারের সমালোচনা করছেন, বিরোধীদের দোষারোপ করছেন। মোদি বাংলার মহিলাদের অসম্মান করেছেন। আমরা সকলকে সম্মান করি, কিন্তু নিজের আত্মসম্মানের বিনিময়ে নয়। জবাবে শুভেন্দু অধিকারী বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের সিঁদুর মুছতে ভালোবাসেন। হরগোবিন্দ দাস, চন্দন দাসের স্ত্রীদের সিঁদুর তো উনিই মুছেছেন, ওনার মেহবুব আলম মুছেছেন। মোদিজির সঙ্গে লড়তে হবে না, আমি লড়েই হারিয়েছি, আবার 2026 সালে হারাবো। মোদির সঙ্গে কি লড়বেন? মোদিজি একটা গঙ্গা, মহাসমুদ্র, উনি কালীঘাটের নালা। কার সঙ্গে কার তুলনা করছেন? আমি হারিয়েছি, আগে আমার সঙ্গে লড়ুন, তারপর মোদিজি। বাংলায় নির্বাচন রাষ্ট্রপতি শাসনে হবে। 200 সিটে হারবেন, উনি থার্ড হবেন, অন্যরা সেকেন্ড হবেন। পাঞ্জাবে কংগ্রেসের যা অবস্থা হয়েছে, এর অবস্থাও তাই হবে। পশ্চিমবঙ্গে ভোট হয় নাকি? আজকেও নরেন্দ্র মোদীর সভায় আসার সময় 25টা বাস ভাঙল। আমাদের রাজবংশী মানুষরা আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। রাষ্ট্রপতি শাসনে ভোট করুন না। উনি হিন্দু বিরোধী। আজকের কথা শুনে মনে হয়েছে তিনি মহিলা বিরোধী মুখ্যমন্ত্রী। অভয়ার বাবা মাকে কিনতে গিয়েছিলেন 10 লাখ টাকা দিয়ে। প্রধানমন্ত্রীকে যেভাবে আক্রমণ করলেন তার উত্তর বাংলার মানুষ দিয়ে দেবে। 26 সালে বাংলার মানুষ প্রাক্তন করে দেবে। ভবানীপুরে হারাবো। ট্যাংরার দে পরিবারের 3 সদস্যকে খুনের মামলায় চার্জশিট পেশ। ঘটনার 99 দিনের মাথায় বৃহস্পতিবার শিয়ালদহ আদালতে চার্জশিট জমা দিল পুলিশ। তাতে 2 ভাই প্রসূন দে ও প্রণয় দের বিরুদ্ধে খুন ও খুনের চেষ্টাসহ একাধিক ধারা দেওয়া হয়েছে। সূত্রের খবর, 1200 পাতার ওই চার্জশিটে সাক্ষী রয়েছেন 51 জন। রয়েছে প্রণয়ের নাবালক ছেলে প্রতীপের নামও। গত 19 ফেব্রুয়ারি ভোররাতে বাইপাসের ওপর মেট্রো রেলের পিলারে গাড়ির ধাক্কা দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন প্রণয় ও প্রসূন। তখন ওই গাড়িতে ছিল দে পরিবারের নাবালক ছেলে প্রতীপ। এরপরই ট্যাংরায় তাদের বাড়ি থেকে উদ্ধার হল বড় ছেলের স্ত্রী সুদেষ্ণা দে, ছোট ছেলের স্ত্রী রমি ও প্রসূন রমির মেয়ে প্রিয়ঙ্বদার দেহ। তদন্তে উঠে আসে যে বিদেশে চামড়ার গ্লাভস রপ্তানির ব্যবসায় চূড়ান্ত মন্দা ও ক্ষতির কারণে পিঠ ঠেকল প্রণয় ও প্রসূনের। তারা 2 স্ত্রীর সঙ্গে আলোচনা করেই প্রথমে ছোট সন্দেশ ও তারপর পায়েসের মধ্যে ওষুধ মিশিয়ে খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। তাতেও কারো মৃত্যু হয়নি। তাই সুদেষ্ণা ও রমির হাতের শিরা এবং গলা কেটে ও নাবালিকা কিশোরী প্রিয়ঙ্বদা দেকে শ্বাসরোধ করে খুন করা হলো। খুনের চেষ্টা করা হলো বাড়ির নাবালক ছেলেকেও, কিন্তু সে বেঁচে যায়। পরিবারের 3 সদস্যকে খুনের পর নাবালককে নিয়ে 2 ভাই গাড়িতে চেপে বেরিয়ে গেলেন। আত্মহত্যার জন্য বাইপাসে নিজেরাই গাড়ি দুর্ঘটনা ঘটায় বলে দাবি করেন 2 ভাই। যদিও দুর্ঘটনায় নাবালক সহ 3 জনই প্রাণে বেঁচে গেলেন। দীর্ঘদিন তারা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসার পর প্রসূন ও নাবালক ছেলেকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হলো। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর প্রসূনকে গ্রেপ্তার করল পুলিশ। কিছুদিন আগে প্রণয়কে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হলো। পরে প্রণয়কে গ্রেপ্তার করল পুলিশ। এই মামলায় মূল সাক্ষী নাবালক। তার বয়ানের ওপর ভিত্তি করে প্রণয় ও প্রসূনের বিরুদ্ধে খুন ও খুনের চেষ্টার মামলা রুজু করল পুলিশ। এছাড়াও দে পরিবারের চামড়ার কারখানার সঙ্গে যুক্ত একাধিক ব্যক্তি ও কয়েকজন আত্মীয় পরিজন এই মামলার সাক্ষী হয়েছেন বলে পুলিশ সূত্রে খবর।